চলো আমরা পড়া শুরু করি। তো আজকে আমরা পড়ব জৈব যৌগের সমানতা বা আইসোমারিজম। তো আমরা কয়েকদিন থেকেই বলে আসতেছি দুনিয়াতে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা হচ্ছে 82 লক্ষ, যেখানে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে মাত্র 1 লক্ষ। তার মানে জৈব যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। জৈব যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ার একটা কারণ হচ্ছে সমানতা। সমানতার ডেফিনিশন তোমরা 9-10 থেকেই পড়ো, যে সমানতা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত এবং এদের ধর্মে ভিন্নতা। তখন যদি দুইটা জৈব যৌগের ক্ষেত্রে এরকম হয়, একই আণবিক সংকেত একই আণবিক সংকেত একই আণবিক সংকেত কিন্তু হচ্ছে ভিন্ন গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত কিন্তু হচ্ছে ভিন্ন গাঠনিক সংকেত, এদেরকে আমরা বলি হচ্ছে সমাণু এবং এই ধর্মটাকে বলা হচ্ছে সমানতা। কিন্তু না, এই কথাটা পুরোপুরি সঠিক না, বরং এই জিনিসটা হচ্ছে গাঠনিক সমানতা। এই যে ডেফিনেশনটা, যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত এবং কমপক্ষে দুই একটা ধর্মের ভিন্নতা, এটা হচ্ছে গাঠনিক সমানতা। একই আণবিক সংকেত একই গাঠনিক সংকেত একই গাঠনিক সংকেত থাকতে পারে, একই গাঠনিক সংকেত কিন্তু জৈব যৌগের অণুর যে 3D বিন্যাস, ত্রিমাত্রিক যে বিন্যাস, যেটাকে আমরা বলি কনফিগারেশন, কনফিগারেশন যদি ভিন্ন হয়, হ্যাঁ কনফিগারেশন যদি ভিন্ন হয়, তখন তাদেরকে বলা হয় ত্রিমাত্রিক সমানতা বা হচ্ছে স্টেরিও সমানতা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাঠনিক সমানতাটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক, আর ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক। এবং গাঠনিক সমানতার ক্ষেত্রে একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত, এবং এই ক্ষেত্রে যৌগ দুইটার ইউপ্যাক নাম কি হবে? ভিন্ন হবে। ইউপ্যাক নেমও কি হবে? ভিন্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে একই আণবিক সংকেত এবং হচ্ছে একই গাঠনিক সংকেত, এই জন্য এদের ইউপ্যাক নাম কিন্তু সেম হবে, ইউপ্যাক নেম কি হবে? সেম হবে। আমরা গত ক্লাসে ইউপ্যাক নামকরণ শিখছি, যদিও নামকরণ শেখার জন্য ক্লাসটা যথেষ্ট বড় ছিল না, কিন্তু হোপফুলি তোমরা বেসিক নামকরণ পারবা। এবং আসলে নামকরণে ভালো করতে হলে প্র্যাকটিস করতে হয়, তো তোমরা যদি পর্যাপ্ত প্র্যাকটিস করো তাহলে আশা করি নামকরণটা তোমাদের ঝামেলা থাকবে না, ওকে? তাহলে আমরা কি বলতেছি, যে গাঠনিক সমানতার ক্ষেত্রে যৌগ দুইটার নাম হচ্ছে ভিন্ন হবে, কিন্তু ত্রিমাত্রিক সমানতার ক্ষেত্রে নাম দুইটা সেম হবে। একই আণবিক সংকেত একই গাঠনিক সংকেত কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশন হচ্ছে ভিন্ন, এদেরকে আমরা বলবো ত্রিমাত্রিক সমানতা। তো প্রথমে আমরা গাঠনিক সমানতাটা পড়ি। তো আমাদের এই গাঠনিক সমানতা, এটা আবার 5 ধরনের। গাঠনিক সমানতা আবার হচ্ছে কয় ধরনের? 5 ধরনের। তো প্রথমেই দেখো, আমরা যেটা প্রথমে পড়তেছি সেটা হচ্ছে আমাদের শিকল সমানতা, অনেকে বলে চেইন সমানতা, অনেকে বলে কেন্দ্রীন সমানতা। তো শিকল সমানতাটা কি হয়? মনে রাখতে হবে, শিকল সমানতার ক্ষেত্রে দুইটা সমাণু একই সমগোত্রীয় শ্রেণীর হয়। তো যদি একই সমগোত্রীয় শ্রেণীর হয়, তার মানে একই কার্যকরী মূলক থাকবে, একই সাধারণ সংকেত থাকবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে দুইটা যৌগের কি হবে? আমাদের যে কার্বন শিকল বা কার্বনের যে চেইন, এই কার্বন শিকল হচ্ছে আমাদের ভিন্ন হবে। এবং তোমরা তো জানোই, সমানতার ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা ভৌত বা রাসায়নিক ধর্ম ভিন্ন হইতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি ধরো এই যৌগটা যদি আমরা খেয়াল করি, CH2 4 5, খেয়াল করে দেখো, এটা একটা হাইড্রোকার্বন, এটা একটা সরল শিকল যৌগ, এটা একটা সম্পৃক্ত যৌগ, কোন প্রকার পাই বন্ধন নাই। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম আমরা জানি প্যান্টেন, অ্যালকেন। এখানে কার্বন আছে হচ্ছে আমাদের 5টা, তাহলে এই যৌগটার নাম কি হবে আমাদের? প্যান্টেন। তো এই যৌগটার ক্ষেত্রে তুমি যে কাজটা আমরা করব, দেখো এখানে যে কার্বন শিকলটা আছে,
এরকম একটা শিকল আছে। তো এই যৌগটা দেখো আমরা কিভাবে কিভাবে লিখতে পারি, মানে সব ক্ষেত্রে যাতে আমাদের আণবিক সংকেত সেম থাকে। আর আমাদের আণবিক সংকেত হচ্ছে C5, H হচ্ছে আমাদের 12, তুমি যদি হিসাব করে দেখো। এবং তোমরা জানো অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে CnH2n+2, তাহলে C5H হচ্ছে 12। তো এখানে একটা ব্যাপার তুমি খেয়াল করো, এই যে এখানে আমাদের কার্বন শিকলটা, এখানে কার্বন শিকলে হচ্ছে আমাদের 5টা কার্বন আছে। তো আমরা যদি কার্বন শিকলে একটা কার্বন পরমাণু হচ্ছে আমরা কমাই, তার মানে আমাদের কার্বন শিকলে কার্বন পরমাণু হবে 4টা। কয়টা হবে? 4টা। তো এই যে ধরো এই যে এখানে আমাদের CH2 আছে, এই CH2 এর জায়গায় আমরা কি করব, আমরা হচ্ছে এই যে CH2 দেখতেছো না, এই যে CH2 দেখতেছো, সব মাঝখানে তো আমাদের সব CH2 থাকে। তো আমরা কি করব, শাখা তৈরি করব, কার্বনের শিকলে একটা শাখা তৈরি করব। তো ধরো আমরা যদি এখানে শাখা তৈরি করতে চাই, বা এখানে ধরো যদি শাখা তৈরি করতে চাই, তাহলে এই যে CH3 ছিল আমাদের, CH3, এখানে একটা হাইড্রোজেন দেখো বেশি আছে, সরি, ধরো আমরা এই কার্বনের শাখা তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা CH3 দিয়ে দিলাম। এখানে আমাদের কি ছিল বলতো, CH2 ছিল, এখানে আমাদের কি ছিল, CH2 ছিল। তো আমাদের CH3 বসাইছি, এবং এখানে আমাদের একটা হাইড্রোজেন বসাইছি। যাই হোক, এত জটিল করার দরকার নাই, তোমাদেরকে আমি সিম্পলি বলি। দেখো তুমি কি করবা, শাখা বানাবা। তো শাখাটা তুমি কিভাবে বানাবা, তো শাখা বানানোর জন্য যেটা করতে হয়, ধরো এই CH3টা তুমি এখানে বসাবা, তো এই CH3টা তুমি এখানে বসাবা। তো CH3টা তুমি যদি এখানে বসাও, তো এই কার্বনে একটা হাইড্রোজেন তোমার সরাইতে হবে, হাইড্রোজেনটা তার পাশের কার্বনে সরাই দিবা। তাহলে ঘটনাটা কি ঘটবে, এই CH3 থাকতেছে না, এখান থেকে হাইড্রোজেন এখানে নিয়ে আসতো, তাহলে হইলো CH3, এখানে একটা হাইড্রোজেন সরাইছো, তাহলে CH, সাথে একটা CH3 বসাইছো, এই যে এখান থেকে আনছো, আর এখানে আমাদের CH2, এখানে হচ্ছে আমাদের CH3। দেখো আগের যৌগটার নাম আমাদের কি ছিল, 1 2 3 4 5, এই জন্য আগের যৌগটার নাম ছিল আমাদের প্যান্টেন। এই যৌগটার নাম কি হবে, 1 2 3 4, তাহলে হবে আমাদের বিউটেন। এই পাশ থেকে যদি নাম্বারিং করো 2 মিথাইল বিউটেন, তাহলে এই যৌগটার নাম কি হবে, 2 মিথাইল বিউটেন। তাহলে তুমি কি করছো, এই মিথাইল মূলকটাকে এই কার্বনে বসাইছো। তো এই মিথাইল মূলকটাকে এই কার্বনে না বসায় তুমি যদি এই কার্বনে বসাও, তাহলে কি হবে, তখন হচ্ছে এই যে কার্বনটা আছে, তাই না, এই কার্বন থেকে হাইড্রোজেনটা এখানে চলে আসবে। তাহলে CH3, এখানে যথারীতি আমাদের CH2, এখানে হচ্ছে আমাদের CH, এই যে হচ্ছে আমাদের CH3, তারপর হচ্ছে আমাদের CH3। খেয়াল করে দেখো, এই যৌগটা আর এই যৌগটা আর কি, এই যৌগটা। তো এই যৌগটা আর এই যৌগটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে বা নাই, এই দুইটা যৌগের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই দুইটা কিন্তু মূলত একই যৌগ, তো এই জন্য আমরা এটাকে সমানও বলতে পারবো না, এটাকে আমরা কি বলতে পারবো না, চেইন সমানও বলতে পারবো না। তো এখন আমরা কি করব দেখো, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এই কার্বনে আমরা কি করব, এই কার্বনে আমরা যেটা করব, আমরা হচ্ছে দুইটা CH3 আনবো। দেখো কিভাবে, ধরো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। তাহলে এখানে একটা CH3 আমরা দিলাম, এখানে একটা CH3 আমরা দিলাম, এখানে আমরা CH3 একটা দিলাম, এখানে আমরা CH3 একটা দিলাম। খেয়াল করে দেখো এখন আমাদের কার্বন কয়টা হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং সংকেত দেখবে আলটিমেটলি C5H12 আছে। এই যে আমরা তিনটা সমাণু লিখছি, এখানে পার্থক্যটা কোথায় ভাই, এখানে পার্থক্যটা শুধু এই যে কার্বনের শিকলে। এখানে দেখো, এখানে কার্বন শিকলে কার্বন হচ্ছে 5টা, এখানে কার্বন শিকলে কার্বন হচ্ছে 4টা, এখানে কার্বন শিকলে কার্বন হচ্ছে 3টা। এখন তুমি আর দেখো, আর হচ্ছে এখান থেকে আর এখানে নতুন করে CH3 বা শাখা তুমি যোগ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে এই তিনটা হচ্ছে আমাদের শিকল সমান। তো তুমি যদি খেয়াল করো যে CH3, CH2, CH3, তো এখানে তুমি CH3টা এই কার্বনে তুমি যদি বসাও, এই হাইড্রোজেনটা তুমি সরাবা কোথায়, সরানোর জায়গা নাই, তাহলে এইটা তুমি শিকল সমানু করতে পারবে না। কিন্তু তুমি যদি এরকম একটা যৌগ নাও CH2, CH3, তো এই CH3টা তুমি এখানে যদি বসাও, হাইড্রোজেনটা এখানে তুমি সরাইতে পারবা। তাহলে CH3, CH, এখানে CH3, এখানে হচ্ছে আমাদের CH3।
এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে শিকল সমাণু হইতে হইলে অন্তত আমাদের 4টা কার্বন থাকা লাগবে। শিকল সমাণু হইতে হইলে আমাদের অন্তত কয়টা কার্বন থাকা লাগবে? 4টা কার্বন থাকা লাগবে। এবং এখানে আমরা যে এক্সাম্পল গুলা দিছি সবাই ছিল অ্যালকেন। আমরা জানি অ্যালকেনের কোনো কার্যকরী মূলক থাকে না। তো কার্যকরী মূলক আছে এরকম একটা এক্সাম্পল যদি আমরা দেখি, কার্যকরী মূলক আছে এরকম একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ফর এক্সাম্পল ধরো আমাদের CH3 CH2 CH2 ধরো CHO। তো তোমাদের জানার কথা এই যৌগটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তো এখানে দেখো কার্বন শিকলে আমাদের এরকম 4টা কার্বন আছে। তো শিকল সমাণু লেখার নিয়ম কি? আমরা CH3 টা কোনো একটা কার্বনে বসাবো। তো আমরা এই কার্বনে বসাইলাম, হাইড্রোজেনটা এই কার্বনে দিয়ে দিব। তাহলে CH3, এখানে CH, এই যে দেখো আমাদের CH3, তারপর হচ্ছে আমাদের CH। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা কি বলবো? শিকল সমাণু বলবো। দেখো শিকল সমাণুর ক্ষেত্রে দুইটা কথা, যৌগ দুইটা একই সমগোত্রীয় শ্রেণীর হবে। কার্বন শিকলে কার্বনের সংখ্যা দেখো ভিন্ন হবে, কার্বন শিকলে কার্বনের সংখ্যা কি হবে? ভিন্ন হবে। ঠিক আছে, এখন এখানে অ্যালডিহাইডটা যদি 3 কার্বন বিশিষ্ট থাকে, লাইক এটা যদি তুমি চিন্তা করো CHO, তো এখানে তুমি যদি শাখা বানাইতে চাও, শাখা বানানোর নিয়ম কি? CH3 টা কোনো একটা কার্বনে দিতে হবে। তো এই কার্বনে তুমি যদি দাও, এখানকার হাইড্রোজেন আর কোথায় নিয়ে আসবা? পারবা না, বা CH3 টা এই কার্বনে দেওয়া যাবেও না। তার মানে এটার কি হবে না? আমাদের শিকল সমাণু হবে না। এখান থেকে আমরা কি বলতে পারি যে কার্যকরী মূলক আছে এরকম একটা যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলক ছাড়া অন্তত 3টা কার্বন থাকা লাগবে, আর যেখানে কার্যকরী মূলক নাই সেখানে অন্তত 4টা কার্বন থাকা লাগবে। তাহলে তুমি কি লিখতে পারবা? তাহলে তুমি হচ্ছে শিকল সমাণু লিখতে পারবা। শিকল সমাণু লিখতে পারবা। ওকে, তাহলে কমেন্টে বলো তো বুঝা গেছে কিনা শিকল সমাণু। তাহলে শিকল সমাণুর ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? যে শিকল সমাণু হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে হবে, কার্বন শিকলে কার্বনের সংখ্যা ভিন্ন হবে, অন্তত 4টা কার্বন থাকা লাগবে একটা যৌগে, আর কার্যকরী মূলক থাকলে অন্তত 3টা কার্বন থাকা লাগবে। তাহলে হচ্ছে আমাদের শিকল সমাণু সম্ভব। মনে রাখতে হবে যে সকল সমগোত্রীয় শ্রেণী শিকল সমানতা দিবে। ঠিক আছে, তো এবার আসো আমাদের অবস্থান সমানতা। তো অবস্থান সমানতা সম্পর্কে প্রথমে একটু বলে নিই। অবস্থান সমানতাটা হচ্ছে যে আমাদের যদি এরকম হয় যে একটা জৈব যৌগের ক্ষেত্রে এই অবস্থান সমানতাটার ক্ষেত্রেও দুইটা সমাণু হচ্ছে একই কার্যকরী মূলক থাকবে, তবে এখানে দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কোনো মূলক অথবা আমাদের কার্যকরী মূলক এর অবস্থান কি হবে? ভিন্ন হবে। তো এক্সাম্পল দেখো, যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকিন এবং এটার নাম কি হবে? এটার নাম হবে বিউটুইন বা বিউটিন 2। তো এখানে এই দ্বিবন্ধনটা যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে এখানে CH2 হবে, এখানে দ্বিবন্ধন, এখানে CH, এই দ্বিবন্ধনটা এই কার্বনে দিয়ে দিছি, তাহলে এটা হয়ে যাবে CH2 এবং এটা হয়ে যাবে CH3, এবং এই যৌগটার নাম হচ্ছে বিউট-1-ইন বা বিউটিল 1। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে দুইটা যৌগের একই কার্যকরী মূলক, একই আণবিক সংকেত, অবশ্যই একই আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কি ভিন্ন? আমাদের দ্বিবন্ধনের অবস্থানটা ভিন্ন। তো এটাকে আমরা শিকল সমাণু বলতে পারবো না কেন? কারণ দেখো কার্বন শিকলে কার্বনের সংখ্যা সেম আছে, ঠিক আছে। তো একইভাবে তুমি যদি চিন্তা করো যে এখানে দ্বিবন্ধন না থেকে যদি ত্রিবন্ধন থাকতো, তাহলে এরকম হইতো যে বিউটাইন 2 বা হচ্ছে বিউটাইন 1, এক্ষেত্রে ত্রিবন্ধনের অবস্থানটা যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে? অবস্থান সমাণু হবে। তো আরেকটা ব্যাপার খেয়াল করো, ধরো আমাদের যদি এরকম হয়, এখানে আমরা একটা OH দিয়ে দিলাম, এখানে CH2, তাহলে এই যৌগটা কি ধরনের যৌগ? এই যৌগটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। এখানে OH টা কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে। OH টা কয় নাম্বার কার্বনে আছে?
2 নাম্বার কার্বনে আছে। তো এখন ধরো OH টা যদি আমরা 1 নাম্বার কার্বনে দিই, খেয়াল করে দেখো এই দুইটা যৌগের কথা খেয়াল করো, এখানে OH টা আছে আমাদের 2 নাম্বার কার্বনে, এখানে 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ, এখানে OH টা আছে হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বনে। তাহলে OH কি কার্যকরী মূলক, এক্ষেত্রে দেখো কি হয়েছে, কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হয়েছে, কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হয়েছে, ঠিক আছে। অথবা যদি এরকম হয় এখানে OH এর জায়গায় যদি আমাদের হ্যালোজেন থাকতো, লাইক হচ্ছে এখানে ধরো ক্লোরিন, তাহলে দেখো এটার নাম হবে 2 ক্লোরোপ্রোপেন, এটার নাম হবে 2 ক্লোরোবিউটেন, এটার নাম হবে 1 ক্লোরোবিউটেন। এখানে হ্যালোজেন বা কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হয়েছে, এই জন্য যৌগ দুইটা কি হয়েছে, কার্যকরী মূলক অবস্থান সমানো হয়েছে, অবস্থান সমানো হয়েছে, অবস্থান সমানো হয়েছে। তাহলে অবস্থান সমানো কি, দ্বিবন্ধন ত্রিবন্ধন বা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান যদি ভিন্ন হয় তাহলে হবে অবস্থান সমানো। এক্ষেত্রে যৌগ দুটো একই সমগোত্রীয় শ্রেণীর হবে, একই কার্যকরী মূলক থাকবে, কার্বন শিকলে সমান সংখ্যক কার্বন থাকবে, কার্বন শিকলে আমাদের কি থাকবে, সমান সংখ্যক কার্বন থাকবে, কার্বন শিকলে সমান সংখ্যক কার্বন থাকবে। তো এখন তোমরা কমেন্টে বলো, যারা আছো এটা বলো তো যে এটা কি ধরনের সমাণু হবে। ধরো ধরো এখানে আমাদের 5টা আছে, তাই না, তার মানে এটা হচ্ছে আমাদের একটা প্যান্টেন। তো যদি এরকম হয়, খেয়াল করে দেখো, যদি এরকম হয় দেখো এই জগৎটা যদি খেয়াল করো 2 2 4 5 2 4 5, ঠিক আছে। দেখো এখানে যদি তুমি চিন্তা করো যে এই দুইটা যোগের কথা তুমি যদি চিন্তা করো, এই দুইটা যোগের কথা যদি চিন্তা করো, বলো তো এটা কি ধরনের সমাণু হবে। যারা আছো কমেন্টে বলো তো এটা কি ধরনের সমাণু হবে, দেখি কমেন্টে যারা আছো বলতে পারো কিনা, যারা আছো একটু বলো তো এটা কমেন্টে, কমেন্টে বলো তো এটা কি ধরনের সমাণু হবে। এই আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, এই কে আছো বলো তো এটা কি ধরনের সমাণু হবে। দেখো তোমরা অনেকে এটাকে বলবা যে হচ্ছে শিকল সমানুতা, অনেকেই তোমাকে এটাকে কি বলবা, শিকল সমানুতা, কারণ CH3 রিলেটেড থাকলে তোমাদের কাছে মনে হয় এটা শিকল সমানুতা। কিন্তু একটা ব্যাপার তুমি খেয়াল করো, 1 2 3 4 5 1 2 3 4 5 কার্বন শিকলে কার্বনের সংখ্যা কিন্তু সেম। তো কার্বন শিকলে কার্বনের সংখ্যা যদি সেম থাকে তাহলে এটা অবশ্যই কি সমানুতা হবে, অবশ্যই এটা অবস্থান সমানুতা হবে। এই CH3 এর অবস্থানটা হচ্ছে ভিন্ন, এখানে 2 নম্বরে অবস্থান আছে, এখানে অবস্থানটা আছে 2 নম্বরে, আর এখানে অবস্থানটা আছে 3 নম্বরে, ঠিক আছে। তাহলে যে কোনো মূলকও যদি ভিন্ন অবস্থানে থাকে তখন সেটাকে আমরা বলবো অবস্থান সমানতা। তো আরেকটা বিশেষ ধরনের অবস্থান সমানতা আছে, এটার নাম হচ্ছে মেটামারিজম। আরেকটা বিশেষ ধরনের অবস্থান সমানতা আছে, এটার নাম কি, মেটামারিজম। মেটামারিজম, তাহলে মেটামারিজম কি, মেটামারিজম হচ্ছে বিশেষ ধরনের অবস্থান সমানতা। তো এই সমানতাটা দেখায় কারা, যে সমস্ত যৌগের কার্যকরী মূলকের যোজনী হচ্ছে 2, দ্বিযোজী কার্যকরী মূলক যাদের আছে, যেমন ধরো ইথার, যেমন ধরো কিটোন, অথবা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামিন, অথবা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামিন। তো এক্ষেত্রে যদি হচ্ছে আমাদের মেটামারিজম হইতে হয় কমপক্ষে আমাদের 4টা কার্বন লাগবে কার্যকরী মূলক ছাড়া। যেমন ধরো এই পাশে যদি আমাদের ইথাইল থাকে, তো এই পাশেও যদি আমাদের ইথাইল থাকে, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে 4টা কার্বন আছে, 3টা কার্বন এক পাশে, আরেকটা কার্বন আরেক পাশে, CH3 CH2 CH2 ও CH3, বুঝতে পারছো। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে যে কার্যকরী মূলকের 2 পাশে কার্বনের সংখ্যা কি হচ্ছে, ভিন্ন হচ্ছে, কার্বনের সংখ্যা ভিন্ন হচ্ছে। উল্টা ভাবে তুমি বলতে পারো কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন হচ্ছে, কার্যকরী মূলকের অবস্থানটা কি হচ্ছে, ভিন্ন হচ্ছে। এখানে কার্যকরী মূলক দুইটার মাঝখানে ছিল, এখানে কার্যকরী মূলক একটু এক পাশে 3টা রাখছে, আরেক পাশে 1টা রাখছে, তাহলে এই ধরনের সমানুতাটাকে আমরা বলবো মেটামারিজম। তো কিটোনের ক্ষেত্রে বা সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে একই রকম হবে,
জাস্ট কার্যকরী মূলকের দুই পাশে কার্বনের সংখ্যা যদি ভিন্ন হয়, বা আমরা বলতে পারি কার্যকরী মূলকের অবস্থানটা যদি ভিন্ন হয়, তখন তাদেরকে আমরা কি বলবো? মেটামরিজম বলবো। তখন তাদেরকে আমরা কি বলবো? মেটামরিজম। কারা দিবে মেটামরিজম? ইথার, কিটোন এবং হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন তারা কি দিবে? আমাদের মেটামরিজম দিবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা বিশেষ ধরনের সমানতা আছে। আরেকটা বিশেষ ধরনের সমানতা আছে আরেকটা বিশেষ ধরনের সমানতা আছে সেটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমানতা। এরপরে আমরা কি পড়ব? ফাংশনাল গ্রুপের যে সমানতা, কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে? কার্যকরীমূলক সমানতা। তো কার্যকরীমূলক সমানতা সবাই দিবে না। কার্যকরীমূলক সমানতা সবাই দিবে না, এবং যে কেউ যে কারোর সাথে দিবে না। তো এখানে বেসিক ব্যাপারটা কি জানো? বেসিক ব্যাপারটা হচ্ছে এখানে দেখো আমরা একটা যৌগ লিখছি 1 2 3 4, এখানে 4টা কার্বন আছে, তাই না? এখানে 4টা কার্বন আছে, এবং এটা সাধারণ। এখন এখানে এই 4টা কার্বন যুক্ত একটা যৌগ তুমি যদি এইভাবে লেখো 3 4, দেখো এখানে যে দুইটা যৌগ আছে, দুইটা যৌগই আমাদের দেখবা যে 4টা কার্বন আছে। হিসাব করে যদি দেখো, দেখবা হাইড্রোজেন আছে 10টা এবং একটা করে ও আছে। দুইটা যৌগে তুমি যদি খেয়াল করো, দেখবা যে হচ্ছে আমাদের 4টা কার্বন আছে, আমাদের 10টা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। একটা অক্সিজেন আছে। গঠনটা অনেকটা এরকম, CnH2n+2, তারপর হচ্ছে আমাদের O। CnH2n+2, তারপর হচ্ছে আমাদের O। কিন্তু দেখা যাচ্ছে একটা যৌগে কার্যকরীমূলক অক্সিজেন আর একটা যৌগে হচ্ছে আমাদের OH, মানে একটা হচ্ছে ইথার আর একটা হচ্ছে আমাদের কিটোন। ঠিক আছে? তাহলে এখানে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে কোন যৌগগুলা আসলেও গঠন হচ্ছে একরকম। দেখা যাচ্ছে ইথার এবং হচ্ছে অ্যালকোহলের গঠন হচ্ছে একই রকম, এই জন্য এই দুটা দিবে আমাদের কার্যকরীমূলক সমানতা। এক্ষেত্রে দেখো এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে, CnH2n+2O। এরকম যৌগ আছে কয়েকটা, যে আমাদের CnH2nO। এই ধরনের যৌগ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে আমাদের কিটোন। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে আমাদের কিটোন। ফর এক্সাম্পল ধরো এই যৌগটাকে আমরা কি বলবো? CH3 2 4 5, 5টা কার্বন আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। তো এখানে তুমি যদি একটা C দিয়ে দাও, খেয়াল করে দেখো এখানেও 5টা কার্বন আছে, এখানেও আমাদের 5টা কার্বন আছে, এবং দেখবা যে দুইটারই সংকেত হচ্ছে এরকম, C5, H হচ্ছে আমাদের 10, তারপর হচ্ছে আমাদের O। একটু হিসাব করে দেখো, দুইটার ক্ষেত্রে এরকম হবে, এবং এরকম হয়ে দেখবা যে একটার ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে আমাদের কিটোন আর একটার ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তাহলে এটা কি হবে আমাদের? তাহলে এটা হবে আমাদের কার্যকরীমূলক সমান। তো কার্যকরীমূলক সমানের ক্ষেত্রে আরেকটা যৌগ আছে, সেটা হচ্ছে অ্যালকিনল। সেটা হচ্ছে কি? অ্যালকিনল। তো অ্যালকিনল কি আমরা একটু বুঝাই। দেখো অ্যালকিনল কি আমরা একটু বুঝাই, একটু বোঝার চেষ্টা করতে হবে অ্যালকিনল কি। একটা ব্যাপার একটু খেয়াল করো, এই যৌগটাই তুমি একটু খেয়াল করো, এই যৌগটা দিয়ে আমি একটু বুঝাই। তো এখানে তোমার CHO কিন্তু গঠনটা কিন্তু এরকম, CHO। আচ্ছা, তো একটা জিনিস তুমি একটু মনে করবা, একটা জিনিস একটু মনে রাখবা, যে আমাদের এই হাইড্রোজেন যেগুলো আছে, হাইড্রোজেন যেগুলো আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, চাইলে আমরা একটা হাইড্রোজেনকে এভাবে লিখতে পারি, একটা হাইড্রোজেনকে এভাবে লিখতে পারি। মনে রাখবা হাইড্রোজেনের হচ্ছে স্বভাব খারাপ। কেমন স্বভাব খারাপ? কিছু মহিলা আছে, সরি মহিলা বললাম, মেয়েরা মন খারাপ করো না। কিছু মহিলা আছে যে এদের একটা বাচ্চা থাকে, এই বাচ্চা রেখে অন্য একটা ব্যাটারে পছন্দ হয়, অন্য ব্যাটার সাথে চলে যায়। এটা একটু খারাপ শোনা যেতে পারে, কিন্তু বোঝানোর স্বার্থে আমি তোমাদেরকে বললাম, বোঝানোর স্বার্থে আমি তোমাদেরকে বললাম। দেখো এখানে হাইড্রোজেনের রিলেশন হচ্ছে কার্বনের সাথে, হাইড্রোজেনের কার্বনের সাথে হচ্ছে গভীর প্রেম। এবং প্রেমটা কেমন জানো? প্রেমটা হচ্ছে ওই যে আমাদের রিপন ভিডিও যে ভাইরাল হয়েছিল না, তুমিও দেবে কিছু আমিও দেব কিছু। তো সমযোজী বন্ধন টাইপটা হচ্ছে এরকম, তুমিও দেবে কিছু আমিও দেব কিছু। তো এখানে রিলেশনটা এভাবে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন দিচ্ছে, কার্বনে একটা ইলেকট্রন দিচ্ছে। কিন্তু হাইড্রোজেন হচ্ছে ওই প্রকৃতির মহিলা যে নিজের বাচ্চা, এখানে বাচ্চা মানে ইলেকট্রন, রেখে অন্য ব্যাটার সাথে চলে যায়। অন্য ব্যাটারিটা হচ্ছে অক্সিজেন, যে একটু বেশি রিচ। তো হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে চলে যায়, তখন এই কার্বনের সাথে এই অক্সিজেনের রিলেশন আর থাকে না। তো রিলেশন না থেকে যেটা হয়, তখন যৌগটা কেমন হয়ে যায়? এরকম হয়, CH3 CH2 CH2। এখানে হাইড্রোজেন তো চলে গেছে, তাহলে আমাদের থাকে CH। এখানে অক্সিজেনের সাথে চলে যাওয়ার কারণে দ্বিবন্ধনটা এখানে চলে আসছে, এবং এখানে আমাদের C, অক্সিজেনের সাথে হয়ে গেছে আমাদের OH। আর এখানে তো আমাদের হাইড্রোজেন ছিল। তো এই কারণে কি হচ্ছে, এই যে আমাদের CH3 CH2 CH3 এখানে হাইড্রোজেন চলে গেছে, এবং এখানে অক্সিজেনের সাথে চলে যাওয়ার কারণে দ্বিবন্ধনটা এখানে চলে আসছে, এবং এখানে আমাদের C, অক্সিজেনের সাথে হয়ে গেছে আমাদের OH। আর এখানে তো আমাদের হাইড্রোজেন ছিল।
ঠিক আছে, তাহলে দেখো এরকম একটা যৌগ হয়ে গেছে। তো এই যৌগটা নরমালি এই অবস্থায় আসবে না, নরমালি এই অবস্থায় আসবে না, নরমালি এই অবস্থায় আসবে না, স্বাভাবিক অবস্থায় এরকম হয় না। ধরো তুমি একটা পাত্রে যদি একটা এলডিহাইড রাখো, সে কখনো এরকম হবে না, কিন্তু ওই পাত্রে তুমি যদি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করো তখন এই ঘটনাটা ঘটে, তখন এই ঘটনাটা ঘটে। তো এখানে এই যে ঘটনাটা ঘটে, তুমি একবার খেয়াল করবা যে যৌগটা আছে এলডিহাইড, কিছুক্ষণ পরে খেয়াল করবা এটা, আবার কিছুক্ষণ পরে খেয়াল করবো এলডিহাইড। তার মানে ঘটনাটা নির্দিষ্ট থাকতেছে না, এই কোন যৌগই নির্দিষ্ট হইতেছে না, বরং একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে। তো রসায়নে একটা ব্যাপার আছে সাম্যাবস্থা, আমাদের কাছে মনে হয় যে সাম্যাবস্থাটা স্থিতিশীল, আসলে স্থিতিশীল থাকে না, বরং বোথ ওয়ে রিঅ্যাকশনটা সাইমালটেনিয়াসলি চলতে থাকে। তো বোথ ওয়েতে এই রিঅ্যাকশনটা চলতে থাকবে, যেটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম। যেহেতু এটা অবশ্যই ডাইনামিক মানে গতিশীল, গতিশীল ইকুইলিব্রিয়াম, তাহলে দেখা যাচ্ছে এখানে এই দুই ধরনের যৌগের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে, একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই সাম্যাবস্থাটাকে কি বলা হয় জানো? দেখো সিও মূলকটাকে বলা হয় কিটো মূলক, এখানে ইনো আছে অল আছে, কিটো ইনল, কিটো ইনল ইকুইলিব্রিয়াম বলা হয়, বা অনেকে কিটো ইনল সমানতা বলে। এই ধরনের যৌগকে আমরা বলি অ্যালকিনল, এই ধরনের যৌগকে আমরা কি বলি? অ্যালকিনল। তার মানে আমাদের কার্বনিল যৌগ, মেবি ইট ইজ এলডিহাইড, মেবি ইট ইজ কিটোন, এলডিহাইড এবং কিটোনকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ এবং হচ্ছে আমাদের ইনল যৌগ, এদের মধ্যে এই যে সমানতাটা, এই সমানতাটাকে বলা হয় টোটোমারিজম। নট অনলি টোটোমারিজম বাট অলসো এই দুটো হচ্ছে কার্যকরীমূলক সমানতা, কারণ এদের কার্যকরীমূলক হচ্ছে ভিন্ন, কার্যকরীমূলক হচ্ছে ভিন্ন। তাহলে একই সাথে আমরা দুইটা জিনিস করে ফেলছি, একটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা, আর একটা হচ্ছে কিটো ইনল সমানতা বা হচ্ছে টোটোমারিজম বা হচ্ছে আমাদের টোটোমারিজম। ঠিক আছে, তাহলে কার্যকরীমূলক সমানতা অ্যালকোহল এবং ইথারের মধ্যে হবে, এলডিহাইড বা কিটোন দ্যাট মিন্স কার্বনিল যৌগ এবং হচ্ছে অ্যালকিনল এদের মধ্যে হবে, এদের মধ্যে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিটো ইনল সমানতা বা টোটোমারিজম আরেকটু যদি আমি পড়াই, আরেকটু ভিতর থেকে যদি আমরা বলি, তো আমাদের মনে রাখতে হয় কার্যকরী মূলকের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। তো আলফা কার্বনে যদি আলফা হাইড্রোজেন থাকে, যে হাইড্রোজেনটার স্বভাব হচ্ছে খারাপ, নিজের বাচ্চা রেখে অন্যের সাথে চলে যায়, অর্থাৎ হচ্ছে এইচ প্লাস হিসেবে চলে যায়, এই ধরনের হাইড্রোজেন এইচ প্লাস হিসেবে চলে যাওয়া হচ্ছে অ্যাসিডের ধর্ম। দ্যাট মিন্স ইট বিহেভস লাইক অ্যাসিড, এটা অনেকটা অ্যাসিডের মতো কাজ করে, এটা অনেকটা কিসের মতো কাজ করে? অ্যাসিডের মতো কাজ করে। দ্যাট মিন্স আমরা বলি আলফা হাইড্রোজেন হচ্ছে অ্যাসিডিক, মানে আলফা হাইড্রোজেন হচ্ছে অম্লধর্মী। তাহলে কিটো ইনল সমানতা কারা দিবে? যদি কোন কার্বনিল যৌগের আলফা হাইড্রোজেন থাকে, আলফা হাইড্রোজেনটা অম্লধর্মী হয় এবং সেই কিটো ইনল সমানতা দেয়, কিটো ইনল সমানতা দেয়, কিটো ইনল সমানতা দেয়। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি যে এরা কিটো ইনল সমানতা দিবে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে চলে যায়, হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে চলে যায়। এখন ফর এক্সাম্পল ধরো এই যৌগটা তুমি যদি চিন্তা করো, হাইড্রোজেনটা কি করে? অক্সিজেনের কাছ থেকে চলে যায়। ধরো আমাদের দ্বিবন্ধনটা যদি এখানে থাকে, ওকে, এখন খেয়াল করে দেখো এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা, এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা কিটো ইনল সমানতা লিখতে চাই, তো কিটো ইনল সমানতা লেখা হচ্ছে খুবই ইজি, কিটো ইনল সমানতা লেখা হচ্ছে খুবই ইজি। সেটা কি? সেটা হচ্ছে ভাই যে আমাদের অক্সিজেনের পাশের কোন কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে এসে পড়তে হবে। তো হাইড্রোজেনটা যদি এই কার্বন থেকে চলে যায়, তাহলে আমাদের যৌগটা কি হবে? CH2, এখানে একটা দ্বিবন্ধন আসবে, এখানে আমাদের আগে থেকে CH আর এখানে OH, তারপর হচ্ছে আমাদের CH2, তারপর হচ্ছে আমাদের CH3। এখন কেউ যদি বলে যে না আমি হাইড্রোজেনটা এখান থেকে নিব না, এই কার্বন থেকে নিব, তাহলে এটা আমাদের CH3 ছিল, এখানে আমাদের CH, এখানে এই কার্বন থেকে হাইড্রোজেন চলে আসে OH, তাহলে এখানে দ্বিবন্ধন CH CH3। তো উত্তর হচ্ছে আমাদের দুইটাই রাইট, তবে অ্যাবসলিউটলি রাইট হচ্ছে 2 নাম্বারটা, অ্যাবসলিউটলি রাইট হচ্ছে 2 নাম্বারটা। যে রসায়নের ক্ষেত্রে মনে রাখবা জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেন সবসময় যেখানে কম আছে সেখান থেকে বেশি যাবে, দিস ইজ রুল। তাহলে হাইড্রোজেন সবসময় যেখানে কম হাইড্রোজেন আছে সেখান থেকে যাবে, আবার হাইড্রোজেন যখন কোথাও যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে গিয়ে যুক্ত হবে। তাহলে মনে রাখবা, তাহলে মনে রাখবা হাইড্রোজেন সবসময় যেখানে কম আছে
সেখান থেকে যাবে, আর যুক্ত হওয়ার সময় যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যুক্ত হবে। ওকে, ওকে ফাইন। তাহলে দিস ইজ অল অ্যাবাউট আমাদের কিটো এনল সমানতা। তার মানে আমাদের গাঠনিক সমানতাটা হচ্ছে শেষ, গাঠনিক সমানতাটা শেষ। ওকে, তো আমি তো তোমাদেরকে পড়াইতেই চাই, কিন্তু তোমাদের উপস্থিতি তো থাকে না। তো উপস্থিতি না থাকলে তো আসলে পড়াইতে ভালো লাগে না, বুঝো না? তাহলে গাঠনিক সমানতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যারা এখানে উপস্থিত আছো? কি বলছো ফৌজিয়া খুশবু? কোর্স কেনার পরে এই ক্লাসগুলা কি আর থাকবে না? আমরা কোর্সেও কোর্স, তোমরা যখন আমাদের সাথে কোর্স করবা তখন এই ক্লাসগুলো আবার রিপিট হবে। হ্যাঁ, তো এই ক্লাসগুলো আবার আমার সাথে রিপিট করতে পারবা। যখন তোমরা হচ্ছে যখন আমাদের আমাদের সাথে কোর্সে আসবা, তো এই ক্লাসগুলো রিপিট হবে, এই ক্লাসগুলো রিপিট হবে। ওকে, এই ক্লাসগুলো রিপিট হবে। তারপরে দেখো আমরা তখন তাহলে কি পড়লাম? গাঠনিক সমানতা। দেখি তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো। দেখো আমরা সবাই জানি এটাও হচ্ছে একটা এলডিহাইড, এটাকে কিটো এনল সমানতা দিবে কিনা, বা হচ্ছে আমাদের বেনজালডিহাইড, এটা কিটো এনল সমানতা দিবে কিনা। বেনজালডিহাইড, এই দুইটা যৌগ আমি লিখছি, এই দুইটা কিটো এনল সমানতা দিবে কিনা একটু কমেন্টে বলো। ভিডিও গুলা তো হচ্ছে নর্মালি ফেসবুকে কিছুদিন পরে আর থাকে না, কিন্তু আমাদের কোর্সে যখন তোমরা থাকবা তখন এটা আমরা এই ভিডিও গুলা হচ্ছে তোমাদেরকে আমরা দিয়ে দিব। ওইটা আর হারাবে না, আমাদের ওয়েবসাইটে থেকে যাবে, এবং ওইটা হবে হচ্ছে প্রাইভেট, ওইখানে সবার অ্যাক্সেস থাকবে না। ওকে, যেটা আমরা বলি, তবে হচ্ছে এখন যদি তোমরা বুঝে যাও পরে তো তাহলে আর লাগতেছে না, বুঝে গিয়ে দেন হচ্ছে বইটা পড়বা আর হচ্ছে প্র্যাকটিস করবা। ওকে, আসো তাহলে এখন আমরা পড়বো কি স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক বা আমাদের স্টেরিও সমানতা। তো এই দুটো অ্যান্সার করো নাই তো অনেকে, তো অ্যান্সার আমি একটু বলে দেই। দেখো, তো এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের পাশের কার্বন গুলাকে আমরা বলি আলফা কার্বন। এখানে কোনো আলফা কার্বন নাই, আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না, দ্যাটস হোয়াই এটাতে আলফা হাইড্রোজেন নাই, এবং এটা আমাদের কিটো এনল সমানতা দেখাবে না। এটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড, তো বেনজালডিহাইডের ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকরী মূলক, এটা হচ্ছে তার পাশের কার্বন আলফা কার্বন, এখানে কোনো হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই, এটাও হচ্ছে আমাদের কিটো এনল সমানতা দেখাবে না। ওকে, এবার দেখো আমাদের ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা থেকে আমাদের কি মনে রাখতে হবে, যে এক্ষেত্রে যেটা হবে দুইটা জৈব যৌগের, দুইটা অর্গানিক কম্পাউন্ডে আমাদের আণবিক সংকেত একই রকম হবে, গাঠনিক সংকেত একই রকম হবে, তার মানে দুইটা যৌগের ইম্প্যাক্ট নেম সেম হবে, বাট এক্ষেত্রে আমরা যৌগগুলাকে 3 ডাইমেনশনাল চিন্তা করি, তাদের কনফিগারেশন ভিন্ন হবে। তো কনফিগারেশন ভিন্ন হইলে অ্যাটলিস্ট 1 or 2 মেবি মোর ক্যারেক্টারিস্টিক্স বা ধর্ম ভিন্ন হবে, তখন এদেরকে আমরা বলতে পারবো ত্রিমাত্রিক সমাণু। তো ত্রিমাত্রিক সমাণু হচ্ছে দুই ধরনের, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা বা হচ্ছে আমাদের সিস ট্রান্স সমানতা। ওকে, আচ্ছা, তো জ্যামিতিক সমানতা আমরা বিস্তারিত পড়বো। আগে বলে নিই জ্যামিতিক সমানতা কারা দিবে। পাই বন্ধনযুক্ত যৌগ, বিশেষ করে দ্বিবন্ধনযুক্ত যৌগ যে আছে এরা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দিবে, এবং জ্যামিতিক সমানতা দিবে হচ্ছে আমাদের চাক্রিক যৌগ। ওকে, তাহলে এরা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতাটা দিবে। তো জ্যামিতিক সমাণু হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের সিস আর একটা হচ্ছে আমাদের ট্রান্স। ঠিক আছে, তো একটা কথা যদি আমরা বলি পাই বন্ধন তো আমাদের অ্যালকাইনেও আছে, অ্যালকাইন কি জ্যামিতিক সমানতা দিবে? উত্তর হচ্ছে অ্যালকাইন জ্যামিতিক সমানতা দিবে না। কেন দিবে না আমরা একটু পরেই বিস্তারিত বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দ্বিবন্ধনযুক্ত যৌগ কি আছে আমাদের অ্যালকিন, আমরা যদি একটা অ্যালকিন লিখি, যেমন ধরো এই যৌগটা যদি আমরা লিখি, এই যৌগটা যদি আমরা লিখি, দেখো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন। তো আমাদের যেটা জানতে হবে, এই যে দ্বিবন্ধনটা দেখতে পারতেছো, এই দ্বিবন্ধনটা এই দুইটা কার্বনের মধ্যে, এই দুইটা কার্বনের মধ্যে। এখন এই কার্বনের কথা যদি চিন্তা করো, একটা হাতে আছে আমাদের হাইড্রোজেন
আর একটা হাতে আছে আমাদের মিথাইল। এই কার্বনের কথা চিন্তা করো, একটা হাতে আছে আমাদের হাইড্রোজেন আর একটা হাতে আছে আমাদের মিথাইল। এই যে যৌগটা আমরা লিখছি, যেটার ইউপ্যাক নাম ছিল বিউটিন টু, বিউটিন টু, এখানে দেখো একই ধরনের মূলক একই পাশে আছে, তার মানে সিস, এটার নাম হবে সিস বিউটিন টু। তো একই ধরনের মূলক তুমি যদি আড়াআড়ি ভাবে দাও, একই ধরনের মূলক তুমি যদি আড়াআড়ি ভাবে দাও, হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন এখানে, মিথাইল এখানে, মিথাইল এখানে, তাহলে এই যৌগটার নাম হবে আমাদের ট্রান্স বিউটিন টু। তাহলে একটা হচ্ছে সিস বিউটিন টু, একটা হচ্ছে ট্রান্স বিউটিন টু। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে দুইটা যৌগের আণবিক সংকেত একই রকম, রাসায়নিক সংকেত একই রকম, কিন্তু কনফিগারেশন হচ্ছে ভিন্ন। ঠিক আছে, কনফিগারেশনের ভিন্নতাটা কোথায়? যে একই ধরনের মূলক একই পাশে থাকলে সিস, ভিন্ন আড়াআড়ি থাকলে হচ্ছে আমাদের ট্রান্স। এখন তুমি যদি অ্যালকাইনের কথা চিন্তা করো, এখানে থাকে কার্বন কার্বন ত্রিবন্ধন। তো কার্বন কার্বন ত্রিবন্ধনের পরে হাতই ফাঁকা থাকে একটা, একটা হাত ফাঁকা থাকলে দুইটা মূলকই তো থাকে না। তো দুইটা মূলকই যদি না থাকে একই পাশে বা আড়াআড়ি থাকার প্রশ্নই ওঠে না। দ্যাটস ওয়াই আমাদের অ্যালকাইন কি করে না? জ্যামিতিক সমানতাটা দেখায় না। ঠিক আছে, জ্যামিতিক সমানতা দেখায় না। তো এই ঘটনাটা কেন ঘটলো আমরা যদি ভিতর থেকে বলি, ভিতরের কথাটা হচ্ছে কি, এই যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আমরা প্রথম ক্লাসেই পড়ছি দ্বিবন্ধন মানে এখানে একটা সিগমা বন্ধন এবং একটা হচ্ছে পাই বন্ধন। এবং আমরা পড়ছি এটা, আমরা মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধনে পড়ি, পাই বন্ধনের ক্ষেত্রে কার্বনের ঘূর্ণন সম্ভব হয় না। পাই বন্ধনের ক্ষেত্রে কি সম্ভব হয় না? পাই বন্ধনের ক্ষেত্রে কিন্তু কার্বন কার্বন যে রোটেশন, রোটেশন পসিবল হয় না, মানে এই দুইটা কোনোভাবেই ঘুরতে পারবে না। কিন্তু এগুলা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধন হচ্ছে ঘুরতে পারে। তাহলে মনে রাখতে হবে পাই বন্ধন ঘুরতে পারে না, দ্যাটস ওয়াই এই জায়গাটা ফিক্স। এগুলা সিগমা বন্ধন, সিগমা বন্ধন যেহেতু মুভ করতে পারে, এরা মুভ করে ভিন্ন অবস্থানে যেতে পারে, একই পাশে থাকলে সিস, আড়াআড়ি হইলে ট্রান্স, আড়াআড়ি হইলে ট্রান্স। তাহলে পাই বন্ধনের ঘূর্ণন রহিত হয়েছে, দ্যাটস ওয়াই দুই ধরনের ভিন্ন কনফিগারেশন তৈরি হয়েছে। একটা কনফিগারেশনকে আমরা সিস বলতেছি, আর একটা কনফিগারেশনকে আমরা ট্রান্স বলতেছি। ওকে, ক্লিয়ার? ভেরি মাচ ক্লিয়ার। ওকে, এখন দেখো, এখন দেখো আমরা যদি চাকরির যোগের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি চাকরির যোগের ক্ষেত্রে চিন্তা করি, ফর এক্সাম্পল ধরো তোমরা সবাই জানো যে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এটা একটা চাকরির যৌগ। তো এটা একটা হাইড্রোকার্বন, এখানে দেখো সবই সিগমা বন্ধন, তার মানে এটা একটা অ্যালকেন, কিন্তু এটা হচ্ছে চাকরিক, এই জন্য সাইক্লো যোগ হবে, তাহলে সাইক্লো অ্যালকেন। এখানে কার্বন আছে তিনটা, তার মানে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। তো এই যৌগটার নাম হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেন। তো সাইক্লোপ্রোপেনে এই যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলো ঘুরতে পারবে না সিগমা বন্ধন হওয়া সত্ত্বেও, কারণ ঘুরলে আমাদের সাইকেল বা চক্রটা থাকবে না, সাইকেল বা চক্রটা থাকবে না। এখন এই দুইটা কার্বনের কথা যদি চিন্তা করো, এখানে এই কার্বনে দুইটাই হাইড্রোজেন আছে, দুইটাই হাইড্রোজেন আছে, তো একই রকম। কিন্তু একই রকম যদি না হয়, দুইটা মূলক যদি একই রকম না হয়, ধরো একটা হাইড্রোজেন আছে আর একটা মিথাইল আছে, তাহলে হাইড্রোজেনটা এই পাশে দিলাম আমরা, মিথাইলটা এই পাশে দিলাম। ধরো এখানে দুইটা হাইড্রোজেন না, আমাদের একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে মিথাইল, একটা হাইড্রোজেন আর একটা কি? মিথাইল। তাহলে এটার নাম হবে আমাদের সিস, মিথাইলটাকে এখানে বসাই দিলে এটার নাম হবে আমাদের ট্রান্স। তাহলে চাকরিক যৌগের ক্ষেত্রে সিম্পল চাকরিক যৌগ হইলে হবে না, যদি এরকম হয় চাকরিক যৌগের কোনো হাইড্রোজেনের জায়গায় অন্য কোনো মূলক থাকে, যেমন এখানে মিথাইল আছে, চাকরিক যৌগে হাইড্রোজেনের জায়গায় অন্য মূলক যদি আমরা বসাই, এবং তখন যদি এরকম হয় যে একই ধরনের পরমাণু বা মূলক একই পাশে, তখন সেটাকে আমরা সিস বলবো, আর আড়াআড়ি থাকলে সেটাকে আমরা ট্রান্স বলবো, আড়াআড়ি থাকলে সেটাকে আমরা কি বলবো? ট্রান্স বলবো, আড়াআড়ি থাকলে সেটাকে আমরা কি বলবো? ট্রান্স বলবো। এই জন্য আমরা বলি যে অ্যালকিন আমাদের জ্যামিতিক সমানতা দেয়, আর প্রতিস্থাপিত চাকরিক যৌগ হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দেয়। তো জ্যামিতিক সমানতা লেখা হচ্ছে খুবই সিম্পল, খুবই হচ্ছে সিম্পল। ফর এক্সাম্পল তোমাদেরকে যদি বলা হয় যে পেন্টিন 2 এর জ্যামিতিক সমানতা লেখো, পেন্টিন 2 এর জ্যামিতিক সমানতাটা লেখো, তুমি চিন্তা করো। তো তুমি প্রথমে পেন্টিন লিখবা 1 2 3 4 5 2, তার মানে এখানে দ্বিবন্ধন হবে, তা বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করবা। যেহেতু পেন্টিন 2 বলছে, তাহলে 2 নম্বরে আমি দ্বিবন্ধন দিছি, আর বাকিগুলো আমি হাইড্রোজেন দিয়ে পূরণ করতেছি। তো এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন না দুইটা হবে, এখানে CH3 হবে। তো সমানতাটা লেখার নিয়ম হচ্ছে যেখানে দ্বিবন্ধন আছে ওই দুইটা কার্বনকে তুমি ফিক্স করে দিবা, এগুলা মুছে দিই। যেখানে দ্বিবন্ধন আছে ওই দুইটা কার্বনকে তুমি ফিক্স করে দিবা।
দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনকে আমি ফিক্স করে দিছি, তারপর দুই হাতে দুইটা এরকম করে দিয়ে দিবা। দেখো এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হচ্ছে আমাদের মিথাইল, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হচ্ছে আমাদের ইথাইল। দেখো আগের সমানতা গুলো আর এটার মধ্যে এক পার্থক্য কি আছে, আগে হচ্ছে দুইটাই মিল ছিল, এখানে দেখো দুইটাই কিন্তু মিল নাই, জাস্ট একটা মিল আছে, মানে হাইড্রোজেন হাইড্রোজেন। একটা মিল থাকলেও চলবে, একটা মিল থাকলেও চলবে, দুইটার জায়গায় একটা মিল থাকলেও আমাদের চলবে, একটা মিল থাকলেও আমাদের চলবে, ঠিক আছে। তাহলে দেখো একই ধরনের মূলক একই পাশে আছে, তাহলে সিস, যদি হাইড্রোজেনটা এখানে দিই ইথাইলটা এখানে দেই তাহলে হবে আমাদের ট্রান্স, তাহলে হবে আমাদের ট্রান্স, তাহলে হবে আমাদের ট্রান্স। তাহলে জ্যামিতিক সমানতা লেখার নিয়ম হচ্ছে যে যৌগটা দেওয়া থাকবে ওটা লিখবা, দ্বিবন্ধনযুক্ত কার্বনকে ফিক্স করবা, তারপর দুই পাশে দুইটা হাত দিয়ে দিবা, তখন বাকিটা তুমি নিজেই বুঝবা যে এটা জ্যামিতিক সমানতা হচ্ছে কি হচ্ছে না। ওকে, আচ্ছা দেখো আমরা যদি কোনো অ্যালকিন 1 লিখি, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের বিউটিন 1, এটা হচ্ছে আমাদের বিউটিন 1। তো এটাকে তুমি যদি জ্যামিতিক সমানতা লিখতে চাও তাহলে এই কার্বন দুইটাকে তুমি ফিক্স করো, এই কার্বন দুইটাকে তুমি ফিক্স করো। খেয়াল করে দেখো এই কার্বনের দুই হাতেই আমাদের হাইড্রোজেন আছে, তো দুই হাতে যখন একই জিনিস থাকে তখন আমাদের কিন্তু সিস ট্রান্সফার হয় না, সিস ট্রান্সফার হয় না। তাহলে পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউতে অ্যাডমিশনে, যে নিচের কোনটা জ্যামিতিক সমানতা দিবে, নিচের কোনটা জ্যামিতিক সমানতা দিবে না। তো তুমি খেয়াল করে দেখবা দ্বিবন্ধনযুক্ত কোন কার্বনে সেম পরমাণু বা সেম মূলক আছে কিনা। দ্বিবন্ধনযুক্ত কোন পরমাণুতে যদি সেম পরমাণু বা সেম মূলক থাকে তাহলে সেটা আর জ্যামিতিক সমানতা দিবে না, তাহলে সেটা আর জ্যামিতিক সমানতা দিবে না, তাহলে সেটা আর জ্যামিতিক সমানতা দিবে না। ওকে, ক্লিয়ার? তাহলে জ্যামিতিক সমানতা দিবে না, জ্যামিতিক সমানতা দিবে না। ওকে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা। আরো কিছু এক্সাম্পল আছে, এগুলা পড়বা, জ্যামিতিক সমানতা কিভাবে আমরা লিখবো এটা আমরা পড়াইলাম। এরপরে ফাইনালি কি আছে বলতো, ফাইনালি আছে আমাদের আলোক সক্রিয় সমানতা, আলোক সক্রিয় সমানতা। এই যারা আছো বোঝা যাচ্ছে? ওকে, দেখো আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রেও আমাদের একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যেটা হয় যে একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে আলোক সমানত বা অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে, অপটিক্যাল আইসোমার, তো এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে দুইটা যৌগের ক্ষেত্রে আমাদের কাইরাল কার্বন থাকে। কি থাকে? কাইরাল কার্বন থাকে। তো কাইরাল কার্বনটা কি ভাই? কাইরাল কার্বন হচ্ছে, আমরা জানি একটা কার্বনের চারটা হাত থাকে, তো একটা কার্বনের চারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক থাকে তখন সেটাকে আমরা বলি কাইরাল কার্বন, তখন সেটাকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। ফর এক্সাম্পল ধরো আমাদের 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, সংকেতটা বোঝার চেষ্টা করো, কি বলছে আমি? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো অ্যাসিড হইলে আমাদের একটা অ্যাসিড মূলক দিয়ে দিলাম 2 হাইড্রোক্সি, তাহলে 2 নম্বরে হাইড্রোক্সি বসাই দিলাম, আর কিছু বলে নাই, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে এটা হবে আমাদের কি? CH3। তাহলে এটা হচ্ছে আমাদের 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এই যৌগের ক্ষেত্রে আমাদের এই কার্বনটা তুমি যদি চিন্তা করো, এর চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কাইরাল কার্বন। তো এই যৌগটাকে যদি আমরা দর্পণে দেখি, সমতল দর্পণে, আমরা জানি দর্পণে কি হয়, দর্পণে উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। তো এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে কেমন দেখা যাবে? এই যে HOOC, এটা এরকম হয়ে যাবে, HO এরকম হয়ে যাবে হাইড্রোজেন, আর H3C এরকম হয়ে যাবে। তো এই দুইটা যৌগের কথা তুমি যদি চিন্তা করো, দেখো এটাকে ধরে তুমি এটার উপর বসাইতে পারবে না, অর্থাৎ অপরিস্থাপনীয়, এবং একটা যৌগ আর একটা যৌগের দর্পণ প্রতিবিম্ব, দুইটা যৌগে কাইরাল কার্বন আছে, তাহলে দুইটা যৌগে কাইরাল কার্বন আছে এবং দুইটা যৌগ একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব। এরকম যদি হয়, যে ঘটনাটা ঘটে, যেটা সায়েন্টিস্টরা দেখছেন, যে এই যৌগের দ্রবণে, মানে যৌগ যৌগ যে আছে, ধরো ল্যাবরেটরিতে এরকম একটা পাত্রে নিলা, তো এরকম একটা পাত্রে ধরো তুমি নিলা, ঠিক আছে, এই যৌগে এই দ্রবণটা রাখছো,
দ্রবণটা রাইখা তুমি কি ফেলছো, লাইট, আলো। আলোতে আবার কিছু কথা আছে। আমরা সবাই জানি আলো হচ্ছে যৌগিক, আলোতে 7টা কালার থাকে। এখানে এমন আলো ফেলবা যেখানে কালার হচ্ছে একটা, সিঙ্গেল কালার আলো ফেলতে হবে, একবর্ণী আলো ফেলতে হবে। তো একবর্ণী আলো ফেললে দেখা যায় যে এই যৌগটা, নর্মালি আলোর প্রপার্টিস বা ক্রাইটেরিয়া হচ্ছে আলো সোজা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই যৌগটার ভিতরে তুমি যদি আলো ফেলো এটা বেঁকে যাচ্ছে, এটা 2.24 ডিগ্রি ডান দিকে বেঁকে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতেছি ডি, ডি বা প্লাস, ডেক্সট্রো রোটেটরি, ডানা ঘূর্ণি। তাহলে দেখা যাচ্ছে যে একবর্ণী আলো মানে সিঙ্গেল কালার আলো, কোন একটা যৌগ, এই যৌগটার দ্রবণে যদি আমরা এই একবর্ণী আলো ফেলি, আলোটা হচ্ছে ডান দিকে বেঁকে যাচ্ছে। আবার এই যৌগটার দ্রবণে যদি আমরা সেম আলো ফেলি, এটা বাম দিকে বেঁকে যায়, ওইটাকে আমরা বলি লেভো রোটেটরি, ঠিক আছে, বা হচ্ছে আমাদের মাইনাস। লেভো রোটেটরি বা হচ্ছে আমাদের কি বলতো মাইনাস। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা যৌগে কাইরাল কার্বন আছে, একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, এদের দ্রবণে আমরা যদি একবর্ণী আলো ফেলি, তোমাদের বই এরকম একটা কথাও লেখা আছে, তল সমাবর্তিত আলো। তো একবর্ণী আলো যদি আমরা ফেলি, যে যৌগটা ডান দিকে ঘোরাবে সেটাকে আমরা বলবো ডি, যেটা বাম দিকে ঘোরাবে সেটাকে আমরা বলবো এল। এই যে বৈশিষ্ট্যটা, আলোকে ভিন্ন দিকে ঘোরানোর যে প্রবণতাটা, এই ব্যাপারটাকে বলা হয় আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম, আলোক সমানতা বা হচ্ছে আমাদের অপটিক্যাল আইসোমারিজম। ওকে, আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। তাহলে এখন এখন দেখো যে তাহলে এই যৌগটাকে আমরা বলবো ডি, এই যৌগটাকে বলবো আমরা এল, ঠিক আছে। এবং এই যে দুইটা যৌগ, এই যে দুইটা যৌগ যাদের হচ্ছে কাইরাল কার্বন আছে, অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, আলোকে একটা ডানে ঘোরায় আর একটা বামে ঘোরায়, কিন্তু ঘোরানোর যে কোণের মান, অ্যাঙ্গেলের যে মানটা, অ্যাঙ্গেলের মানটা যদি সেম হয়, লাইক এটা হচ্ছে +2.24 ডিগ্রি, এটা হচ্ছে -2.24 ডিগ্রি, তখন এই দুইটা যৌগের আলাদা আরেকটা নাম দেওয়া হয়, এটা হচ্ছে এনানসিওমার। একটা আলাদা নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে এনানসিওমার। এবং এনানসিওমারের আরো বেশ কয়েকটা নাম আছে, এন্টিমার, এন্টিপট, এগুলা। হ্যাঁ, এনানসিওমার, এন্টিমার, এন্টিপট, এগুলা, ঠিক আছে। তাহলে এই দুইটা যৌগকে আমরা বলবো এনানসিওমার। আবার একটা ঘটনা দেখো, এই দুইটা যৌগকে সমমোলার তুমি যদি মিশাও, সমমোলার মানে মোলারিটি হচ্ছে সেম, তখন যে ঘটনাটা ঘটবে, এখানে দুইটা যৌগ আছে যাদের মোলারিটি হচ্ছে সমান, একটা লাইটকে ডান দিকে ঘুরাইলে আরেকটা বাম দিকে ঘুরাবে, তো প্লাস মাইনাসে আলটিমেটলি আলো কোনো দিকেই যাবে না, আলো সোজা চলে যাবে। আলো কোথায় চলে যাবে? সোজা চলে যাবে। তো আলটিমেটলি ওই যে মিক্সারটা, যেখানে তুমি দুইটা এনানসিওমারকে সমমোলারে মিশাইছো, আলটিমেটলি কিন্তু লাইটকে কোনো দিকেই নিতে পারতেছে না, আর লাইটকে কোনো দিকে নিতে পারতেছে না। দুটার মোলারিটি সমান না থাকলে একটার পাওয়ার বেশি থাকতো আর একটা কম থাকতো, লাইক মাইনাসটার পাওয়ার বেশি থাকলে আমাদের বাম দিকে চলে যাইতো, প্লাসটার পাওয়ার বেশি থাকলে ডান দিকে চলে যেত। এখানে তুমি সমমোলার নিছো, তাহলে আলোটা আলটিমেটলি কোনো দিকেই যাবে না। এই ধরনের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। কি বলা হয়? রেসিমিক মিক্সার, রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ, বা হচ্ছে আমাদের প্লাস মাইনাস মিশ্রণ। ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ, বা হচ্ছে আমাদের রেসিমিক মিশ্রণ। তো এখান থেকে হট নিউজ হচ্ছে এনানসিওমার গুলা রেসিমিক মিশ্রণ তৈরি করতে পারে, অন্য যৌগগুলা রেসিমিক মিশ্রণ তৈরি করতে পারে না, রেসিমিক মিশ্রণ তৈরি করতে পারে না, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এখানে এই যৌগটার ক্ষেত্রে কাইরাল কার্বন একটা আছে। কাইরাল কার্বন কয়টা আছে? একটা আছে। তো যখন কাইরাল কার্বন দুইটা থাকে তখন কি ঘটনা ঘটে সেটা আমরা এখন যদি একটু দেখি। তো যদি কাইরাল কার্বন আমাদের দুইটা থাকে, ফর এক্সাম্পল 2 ক্লোরো, 2 ব্রোমো, সরি 2 ক্লোরো, আমাদের এক্সাম্পলটা আমরা কি দিব? 2 ক্লোরো, না 2 ব্রোমো 3 ক্লোরো, 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, এটার এক্সাম্পলটা যদি আমরা দেখি, দেখো আমরা এই যৌগটা আঁকি, 1
2 3 4। দেখ এখানে তারা বলে দিছে 2 ব্রোমো, তাহলে এই যে এখানে আমরা ব্রোমিন দিলাম, তারপরে 3 ক্লোরো, তো ক্লোরিনটাও আমরা এই পাশে দিলাম, তারপর হচ্ছে CH3। তো এই যৌগটা তুমি যদি খেয়াল করো দেখবা যে এখানে দুইটা কাইরাল কার্বন আছে। আমাদের কাইরাল কার্বন কয়টা আছে? দুইটা। তো এটার দেখো কি কি ধরনের সমানুসম্বক। একবার এই দুইটা এই পাশে লিখবা, এই পাশে হচ্ছে আমাদের ব্রোমিন, এই পাশে হচ্ছে আমাদের ক্লোরিন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন। ঠিক আছে। আবার আবার দেখো তুমি ব্রোমিনটাকে সরাবা, ক্লোরিনটাকে সেম রাখবা, তাহলে CH3 C C C CH3। হ্যাঁ, তুমি কি করবা? ক্লোরিনটাকে সেম রাখবা, ব্রোমিনটাকে সরাবা। ঠিক আছে, ক্লোরিনটাকে সেম রাখবা, ব্রোমিনটাকে সরাবা, ব্রোমিনটা এই পাশ থেকে এই পাশে। আবার ব্রোমিনটাকে সেম রাখবা, ক্লোরিনটাকে সরাবা, ব্রোমিনটাকে সেম রাখবা কিন্তু ক্লোরিনটাকে হচ্ছে তুমি সরাবা। দেখো যখন আমাদের কাইরাল কার্বন হচ্ছে দুইটা থাকে, কাইরাল কার্বন যখন আমাদের দুইটা থাকে তখন আমাদের এরকম চারটা সমানুসম্বক হয়, ব্রোমিন এবং হচ্ছে ক্লোরিন। প্রথমবার হচ্ছে দুইটাই আমরা এই পাশে দিয়ে দিছি, পরের বার ব্রোমিনটাকে সরাইছি, ক্লোরিনটাকে সেম রাখছি, পরেরটার ক্লোরিনটাকে সরাইছি, ব্রোমিনটাকে সেম রাখছি। তো এরকম চারটা সম্ভব হয়। এরকম কয়টা সম্ভব হয়? চারটা সম্ভব হয়। এখন 1 আর 2 যদি তুমি চিন্তা করো দেখবা একটা আরেকটার উপর বসবে না, অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, একটা আরেকটার উপর বসবে না, অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব। একটা আলোকে ডান দিকে ঘোরাবে আর একটা বাম দিকে ঘোরাবে, তার মানে এটা আর এটা হচ্ছে এনানসীয় মান। আবার এটা আর এটার কথা যদি তুমি চিন্তা করো, এইটা এটার উপর বসবে না, এটা এটার উপর বসবে না। ঠিক আছে, এটা এটার উপর বসবে না, জাস্ট পার্থক্য হচ্ছে ব্রোমিনের অবস্থানটা, ব্রোমিনের অবস্থানটা। তাহলে এটা আলোকে যেদিকে ঘোরাবে এটা তার উল্টা দিকে ঘোরাবে। এটা আর এটাও হচ্ছে এনানসীয় মান, এটা বা এটাও হচ্ছে আমাদের এনানসীয় মান। তাহলে চারটা সমানও আমাদের সম্ভব হয়েছে। 1 আর 2 হচ্ছে এনানসীয় মান, 3 আর 4 হচ্ছে আমাদের এনানসীয় মান। কিন্তু তুমি যদি 1 আর 3 এর কথা চিন্তা করো, 1 আর হচ্ছে আমাদের 3, 1 আর 3 যদি তুমি চিন্তা করো দেখবা যে একটা আরেকটার উপর বসবে না। হ্যাঁ, এবং এরকম কোনো ধারাবাহিকতা নাই। হ্যাঁ, এরকম কোনো ধারাবাহিকতা নাই। দেখো ব্রোমিনের অবস্থানটা ভিন্ন কিন্তু ক্লোরিনের অবস্থানটা হচ্ছে আবার হচ্ছে সেম। দেখা যাচ্ছে যে এই দুইটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, ওরকম করে বলা যাচ্ছে না যে একটা ডান দিকে ঘোরাবে আর একটা কোন দিকে ঘোরাবে, এটা বলা যাচ্ছে না। তাহলে আবার আমাদের 1 এবং 3, 2 এবং 4 এর ক্ষেত্রে সেম হচ্ছে, আমাদের 1 3 এবং হচ্ছে 2 4, হ্যাঁ এক্ষেত্রে আমাদের সেমই হচ্ছে। যে এক্ষেত্রে আমাদের দুইটা যৌগে দুইটা কাইরাল কার্বন থাকবে, একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় হবে এবং আলোকে ভিন্ন দিকে ঘোরাবে। এখন কোন দিকে ঘোরাবে এটা ফিক্স করে বলা যায় না। তো এই ধরনের যৌগকে আমরা বলি ডায়াস্টেরিওমার। এই ধরনের যৌগকে আমরা কি বলি? ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। ওকে, ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার দিয়ে আমরা রেসিমিক মিশ্রণ বানাইতে পারবো না, কারণ এই ক্ষেত্রে ফিক্স করে বলা যায় না যে আলো কোন দিকে ঘুরবে বা কোন দিকে ঘুরবে না। ওকে, আলো কোন দিকে ঘুরবে বা কোন দিকে ঘুরবে না এটা বলা যায় না, এই জন্য এরা রেসিমিক মিশ্রণ বানাবে না, রেসিমিক মিশ্রণ বানাবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াস্টেরিওমার। এক্ষেত্রে আরেকটা কথা একটু বলে নেই, এখানে যে আমাদের দুইটা কাইরাল কার্বন আছে, এই দুইটা কাইরাল কার্বন কিন্তু সেম না, একই রকম না। এই ব্যাপারটাকে বলা হয় অসদৃশ কাইরাল কার্বন। তাহলে সদৃশ কাইরাল কার্বন আছে এরকম একটা যৌগ আমরা দেখাই, সদৃশ সদৃশ কাইরাল কার্বন আছে এরকম একটা যৌগ আমি তোমাদেরকে একটু দেখাই। সদৃশ কাইরাল কার্বন আছে এরকম একটা যৌগ আমি তোমাদেরকে দেখাই। যেমন ধরো এই যৌগটা 2 3 4। তো এই যৌগগুলোর নাম তোমরা হয়তো অনেকেই জানো না। দেখো এই যে যৌগটা আছে এই যৌগটার নাম তুমি কিভাবে বলবা?
একটা কথা তোমাকে বলে দেই, কোন যৌগে যখন সেম কার্যকরীমূলক একটার বেশি থাকবে তখন এই যৌগগুলোর নাম করতে হয় অ্যালকেন হিসেবে। অ্যালকেন হিসেবে দেখো 1 2 3 4, তার মানে এই যৌগটার নাম হবে বিউটেন, ঠিক আছে। এবং ডায়োইক অ্যাসিড, তাহলে এই যৌগটার নাম হবে বিউটেন ডায়োইক অ্যাসিড। 2 এবং 3 এ হচ্ছে হাইড্রোক্সি আছে, তাহলে 2 3 ডাইহাইড্রোক্সি বিউটেন ডায়োইক অ্যাসিড, এটার নাম হবে 2 3 ডাইহাইড্রোক্সি বিউটেন ডায়োইক অ্যাসিড। আমরা আবার বলি যে যখন দেখবা যে কোনো কার্যকরীমূলক কোনো জৈব যৌগে সেম কার্যকরীমূলক ডাবল সংখ্যক আছে, সেম কার্যকরীমূলক ডাবল সংখ্যক আছে, তখন হচ্ছে ওই যৌগটার নাম হয় অ্যালকেন হিসেবে। তার মানে এখানে সি ডাবল এইচ দুইবার আছে, কার্বন আছে 4টা, তার মানে এটার নাম বিউটেন ডায়োইক অ্যাসিড, যেহেতু দুইবার সি ডাবল এইচ আছে, বিউটেন ডায়োইক অ্যাসিড। আর 2 এবং 3 এ হাইড্রোক্সি আছে, তাহলে 2 3 ডাইহাইড্রোক্সি বিউটেন ডায়োইক অ্যাসিড। এখানে যে দুইটা কাইরাল কার্বন আছে দেখবা এই দুইটা কাইরাল কার্বন হচ্ছে একই রকম, এই দুইটা কাইরাল কার্বন হচ্ছে আমাদের কি বলতো একই রকম, একই রকম, ঠিক আছে। তো এটার যদি তুমি আলোক সমানতা লিখতে চাও, একটার অবস্থান চেঞ্জ করো, সি ডাবল এইচ সি, তাহলে আমাদের এইচ ও এইচ, আমরা এই যে পরেরটার অবস্থান চেঞ্জ করলাম, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এইচ, তারপরে হচ্ছে ওইচ, আর নিচে হচ্ছে আমাদের সি ডাবল এইচ, ঠিক আছে। তো পরের বার দুইটার অবস্থানই চেঞ্জ করো, তো দুইটার অবস্থানে যদি তুমি চেঞ্জ করো তাহলে দেখবা হচ্ছে আমাদের দুইটার অবস্থানে চেঞ্জ করলে কি হবে, মানে দুইটার অবস্থান চেঞ্জ বলতে দেখো এখানে ছিল ওএইচটা এই পাশে, এটা এই পাশে, ঠিক আছে, এটা এই পাশে। এরপরে আমরা যেটা করছি যে আমরা একটা চেঞ্জ করছি, তখন দুইটা চলে আসছে আমাদের একই পাশে, দুইটা চলে আসছে কোথায়, একই পাশে, দুইটা চলে আসছে একই পাশে, দুইটা চলে আসছে একই পাশে, ওকে। আবার আরেকটা কনফিগারেশন হইতে পারে, এই যে ওএইচটা এটাকে আমরা সরাবো, তাহলে আমাদের এইচ ও, তারপর হচ্ছে আমাদের এইচ, তারপরে এখানে আমাদের এটাকেও আমরা সরাবো, তাহলে হচ্ছে আমাদের এইচ, তারপর হচ্ছে আমাদের ওএইচ, তারপর হচ্ছে আমাদের CH3। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের 3 রকম জিনিস হইতে পারে, 3 রকম জিনিস হইতে পারে। দেখো ওএইচ এই পাশে, এইচ ও ওই পাশে, তারপরে এই ওএইচটা এখানে, দেখো ওএইচ এখানে, এইচ ও ওই পাশে, তাহলে এটা একটা কনফিগারেশন হইতে পারে, আর মাঝখানেরটা একটা কনফিগারেশন হইতে পারে, ঠিক আছে। এটাকে আমরা যদি ডি বলি, ধরো ওএইচটা ডান পাশে দেখে ডি বললাম, তাহলে বাম পাশে দেখে আমরা এল বলবো, আমরা কি বলবো, এল বলবো। কিন্তু এই যৌগটার কথা তুমি যদি চিন্তা করো, এই যৌগটার কথা তুমি যদি চিন্তা করো, এই যৌগটার কথা তুমি যদি চিন্তা করো, খেয়াল করে দেখবা যে এই যৌগের উপরের অংশ আর নিচের অংশ আসলে একই রকম, এই যৌগের উপরের অংশ আর নিচের অংশ আসলে একই রকম। তো কোন যৌগে যখন এরকম উপরের অংশ এবং নিচের অংশ একই রকম থাকে, এই ব্যাপারটাকে বলা হয় প্রতিসমতল, অর্থাৎ এই যৌগটাতে প্রতিসমতল আছে। উল্লেখ্য বলে নেই, এই যৌগটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তো উপরের অংশ এবং নিচের অংশ যখন একই রকম থাকে, তখন উপরের অংশ আলোকে যে দিকে ঘোরায়, নিচের অংশ একই পরিমাণ বিপরীত দিকে ঘোরায়, আলটিমেটলি যোগফল হয় 0। তার মানে আলটিমেটলি আলোকে কোনো দিকে ঘোরাইতে পারে না, তার মানে আলোক সক্রিয়তা থাকে না। এই ধরনের যৌগকে আমরা বলি মেসোযৌগ। তাহলে মেসোযৌগ কাদের ক্ষেত্রে তৈরি হবে, যাদের ক্ষেত্রে সদৃশ কাইরাল কার্বন আছে তাদের ক্ষেত্রে তৈরি হবে, তাদের ক্ষেত্রে তৈরি হবে। একটা एग्जांपलই পরীক্ষা আসে, এটা যেটা আমরা বোর্ডে লিখছি, মেসোটার্টারিক অ্যাসিড, মেসোটার্টারিক অ্যাসিড, ওকে। তাহলে আমরা দেখলাম যে কাইরাল কার্বন একটা হইলে কি হবে, দুইটা হইলে কি হবে, ঠিক আছে। তো তাহলে আমরা মনে রাখবো যে কাইরাল কার্বন যদি আমাদের একটা থাকে তাহলে আমাদের সমানত হচ্ছে দুইটা, এনটা থাকলে মনে রাখবা যে সমানো হবে আমাদের 2 টু দি পাওয়ার এনটা। কাইরাল কার্বন যদি এনটা থাকে তাহলে সমানো হবে 2 টু দি পাওয়ার এনটা, ঠিক আছে, ক্লিয়ার। কাইরাল কার্বন যদি এনটা থাকে তাহলে আলোক সমাণু সংখ্যা হবে 20, ওকে। কিন্তু আমরা একটা ব্যাপার দেখলাম, এক্ষেত্রে আমাদের কাইরাল কার্বন গুলো হবে অসদৃশ। কাইরাল কার্বন যদি সদৃশ হয় তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n-1, যদি সদৃশ হয়, যদি সদৃশ হয় 2 টু দি পাওয়ার n মাইনাস কি হবে বলতো, 1 হবে, ওকে, ক্লিয়ার। 2 টু দি পাওয়ার n-1 হবে। এবং এখানে কিছু মেসোযৌগ থাকবে, তো মেসোযৌগের সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n-1
2 2 টু দি পাওয়ার n মাইনাস 2 বাই হচ্ছে আমাদের 2 2 টু দি পাওয়ার n মাইনাস 2 বাই হচ্ছে আমাদের 2। এটা হবে মেসো যৌগের সংখ্যা। এটাও হচ্ছে সদৃশের ক্ষেত্রে, এটাও হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? সদৃশের ক্ষেত্রে। ওকে, তাহলে আলোক সমানতার সংখ্যা বের করতে পারলাম। তো সমানতা থেকে আরো বেশ কিছু জিনিস আছে, সমানতা থেকে আরো বেশ কিছু জিনিস আছে, এটা আমি একটু তোমাদেরকে বলি। তো সমানতা থেকে অনেক সময় একটা যৌগের, এটা অ্যাডমিশনে লাগে না ওরকম, অ্যাডমিশনে সমানতার সংখ্যা রিলেটেড কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে বের করা যায় না, কিছু মুখস্থ আছে ওগুলাই আসে। আর অনেক সময় এইচএসসি খ নাম্বারে কিছু প্রশ্ন আসে যে এই যৌগের সমানতা সমানুগুলা লেখো। এক্ষেত্রে তোমার সব সমানু লিখতে পারা লাগবে ব্যাপারটা তা না, তুমি যে কটা লিখতে পারো তুমি হচ্ছে লিখবা। তবে আমি যে বেসিক দিলাম, তো এই বেসিকে সিস্টেমিক ওয়েতে তুমি যদি চিন্তা করো আশা করি সমানু তুমি বের করতে পারবা। ওকে, আর অ্যাডমিশনের জন্য যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটা আলোক সক্রিয় সমাণু বা নিচের কোনটা আলোক সক্রিয় সমাণু নয়, জাস্ট যৌগটা লিখবা, লিখে দেখবা কাইরাল কার্বন আছে কিনা। যদি কাইরাল কার্বন থাকে তাহলে সেটা আলোক সক্রিয় সমাণু হবে, কাইরাল কার্বন না থাকলে আলোক সক্রিয় সমাণু হবে না। আরেকটা ভাইটাল প্রশ্ন, যে প্রশ্ন আসবে নিচের কোনটা জ্যামিতিক সমাণু দেয়, নিচের কোনটা জ্যামিতিক সমাণু দেয় না। ফর এক্সাম্পল ধরো এরকম একটা যৌগ দিয়ে দিছে যে এই যৌগটা জ্যামিতিক সমানতা দিবে কি দিবে না। খুবই সিম্পল ভাইয়া, যদি দ্বিবন্ধনযুক্ত কোনো কার্বনে একই পরমাণু বা একই ধরনের মূলক থাকে তাহলে সেটা জ্যামিতিক সমানতা দিবে না, তাহলে সেটা জ্যামিতিক সমানতা দিবে না। ওকে, তো এই দুটা প্রশ্নই বেশি হয় যে কোনটা জ্যামিতিক সমানতা দিবে কোনটা দিবে না, কোনটা আলোক সক্রিয় সমানতা দিবে কোনটা আলোক সক্রিয় সমানতা দিবে না। ওকে ওকে ভাইয়ারা, দিস ইজ অল অ্যাবাউট টুডে ইনশাআল্লাহ।